ক্লাস সিক্সের যারা পড়ো তারা তোমরা জানো যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আশা করি 1 এপ্রিল থেকে বেশিরভাগ স্কুলেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে যাবে। ভোট আছে তাই জন্য কিছুদিন এগিয়ে দিয়েছে। তো দেখো, তোমাদের আগের দিন আমি মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া ওটা করিয়ে দিয়েছি। আগের দিন আমি ওই চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। ওটার পিডিএফটা যদি তোমাদের দরকার হয় তো তোমরা বলবে, আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। কেমন? আজকের টপিকের নাম হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। দেখো, এই পরিবেশ ও জীবজগৎ আমি এগুলো ওয়ান লাইনার করে রেখে দিচ্ছি। এক লাইনেই পুরো প্রশ্ন কোনো দেইনি, ডাইরেক্ট একদম উত্তর, মানে ওয়ান লাইনারে পুরো লিখে রেখে দিচ্ছি। তোমরা ওর মধ্যেই প্রশ্ন উত্তর তোমরা তোমাদের নিজেদেরকে প্রশ্ন বের করে নিতে হবে। উত্তর আমি জাস্ট উত্তরটা লিখে দিয়ে গেছি আর কি। আর কিছু কিছু যেগুলো লং প্রশ্ন সেগুলো আমি লিখিনি, তোমাদের সহায়িকা আছে, ওখান থেকে তোমরা পড়ে নিতে পারো। হ্যাঁ, কিছু লং প্রশ্ন আছে যেগুলো আমি দেখাইনি। ঠিক আছে। প্রথমেই দেখো, আছে কিন্তু সমাজ কাকে বলে। সমাজ কাকে বলে? সমাজ হলো সুনির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত মানুষের এমন একটি গোষ্ঠী যারা পারস্পরিক সম্পর্ক, বলছি কি, যারা পারস্পরিক সম্পর্ক, সাধারণ সংস্কৃতি এবং প্রথা বা নিয়ম নীতির মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে, তাকে সমৃদ্ধভাবে জীবনযাপন করে। দেখো, এই কথাটার মানে একদম সহজ। পরিবার আর সমাজ দুটো জিনিস তোমাদেরকে বুঝতে হবে। পরিবার কি না? পরিবার হচ্ছে তোমার বাড়ির মধ্যে যারা আছে, তোমার বাবা মা, দাদু দিদা, তোমার কাকু কাকিমা, এরা হচ্ছে তো কে? তোমার পরিবারের লোক। এবার সমাজ কাকে বলবো? দেখো, আমাদের যে কোনো কাজের উপর পরিবারের উপর নির্ভর হতে হবে, আবার কিছু কিছু কাজের উপর পরিবারের বাইরেও কারোর উপর নির্ভর হতে হবে। হ্যাঁ, সে তার কারা, কাদের উপর আমাদেরকে নির্ভর করতে হবে? সমাজের লোকেদের উপর। যেমন ধরো তোমার সাইকেল পাংচার হয়ে গেল, এবার তোমার বাড়ি থেকে তুমি সেটা সারাতে পারবে না, তোমাকে কোথায় যেতে হবে? দোকানে, সাইকেল সারানো দোকানে। তাহলে তোমাকে সমাজের উপর নির্ভর হতে হচ্ছে। বা ধরো তোমার শরীর খারাপ হলো, তার জন্য ডাক্তারের উপর নির্ভর হতে হবে। তুমি ধরো ভাত রুটি খাচ্ছ, তার জন্য চাষির উপর নির্ভর হতে হচ্ছে। তাহলে এগুলো সব সমাজের এক একজন সমাজেরই লোক আমাদেরকে। তাহলে বিভিন্ন কাজে সমাজের উপর নির্ভর হতে হয়, আবার বিভিন্ন কাজে পরিবারের উপর নির্ভর হতে হয়, আবার কখনো কোনো কাজে আমরা নিজেরাই করে নিতে পারি। আচ্ছা, আমাদেরকে যে শুধু সমাজের উপর নির্ভর হতে হয় এরকম না, আমাদেরকে গাছেদের উপর নির্ভর হতে হয়। তাহলে মানুষ গাছের উপর কীভাবে নির্ভর করে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় প্রচুর পড়ে যে মানুষ গাছের উপর কীভাবে নির্ভর করে। তারপরে দেখো, প্রশ্ন বলছে প্রাণী কীভাবে গাছের উপর নির্ভর করে। হ্যাঁ, দেখো, মানুষ কীভাবে গাছের উপর নির্ভর করে এটা একটা আলাদা প্রশ্ন, আর প্রাণী কীভাবে গাছের উপর নির্ভর করে এটা একটা আলাদা প্রশ্ন। প্রাণী বলতে এখানে সমস্ত প্রাণীর কথা বলা হচ্ছে, মানুষ, গরু, ছাগল, ব্যাঙ, হ্যাঁ, বা হচ্ছে কাঠঠোকরা, কাঠবিড়ালি, সবাই এখানে সব আসছে। কিন্তু মানুষ বলতে এখানে শুধু মানুষ। ঠিক আছে। তাহলে প্রশ্ন দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? দুটোই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর দুটোর মধ্যে একটা প্রায় পরীক্ষায় পড়ে, প্রায় হয় এটা পড়ে, না হয় ওটা পড়ে, আর না হলে এর উল্টোটা পড়ে, যে বীজ কীভাবে দূরে দূরে ছড়িয়ে পড়ে, তার জন্য প্রাণীদের উপর কীভাবে নির্ভর হতে আছে প্রশ্নটা। আচ্ছা, এরপরে দেখো, নালসে কি? নালসে হচ্ছে লাল পিঁপড়ে যে হয়, একটা বিশেষ ধরনের লাল পিঁপড়েকে নালসে পিঁপড়ে বলে, নালসে। ঠিক আছে। তারপরে বলছে কোন প্রাণী গাছের কোটরে বাসা বানায়? কাঠঠোকরা বা কাঠবিড়ালি। পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাতে স্টার লাগিয়ে রাখো। 7 নম্বর প্রশ্ন কি? পাহাড়ি অঞ্চলে বা যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কিসের বাড়ি বানানো হয়? অবশ্যই সেখানে ইট পাথরের বাড়ি বানানো হয় না, কারণ ইট পাথরের বাড়ি বানালে কি হবে না, কিছুদিন ছাড়া ছাড়া ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে ভালো বাড়ি বানালো সেটা নষ্ট হয়ে গেল। সেখানে কি করা হয়? কাঠের বাড়ি বানানো হয়। কাঠের বাড়ি বানানো এক তো খুব বেশি পয়সা লাগে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে কাঠ হচ্ছে কি না, ওই যে ভূমিকম্পের যে কম্পনটা ওটা হচ্ছে সহন করে নিতে পারে, সেই জন্য কাঠের বাড়ি বানানো হয়। কাপড় কি দিয়ে তৈরি হয়? সুতো দিয়ে তৈরি হয়। সুতো কি দিয়ে তৈরি হয়? সুতো তন্তু বা স্মৃতি দিয়ে তৈরি হয়। তুলো গাছ আর এক নাম কি? তুলো গাছের আরেক নাম হচ্ছে কার্পাস বা শিমুল। তন্তু দিয়ে কি কি তৈরি হয়? তন্তু দিয়ে পোশাক আশাক তৈরি হয়, দড়ি তৈরি হয়, পাটের বস্তা তৈরি হয়, জাল এবং কার্পেট, এসব জিনিস তৈরি হয় তন্তু দিয়ে। প্রাকৃতিক তন্তু কোনগুলো? যেমন তুলো, পাট। হ্যাঁ, কৃত্রিম তন্তু কোনগুলো? যেমন নাইলন। সব আমি ওয়ান লাইনার করে রেখে দিয়েছি। কিছু প্রশ্ন তুলেছি, কিছু প্রশ্ন তুলিনি, ডাইরেক্ট ওয়ান লাইনারে উত্তর প্রশ্ন একসঙ্গেই। প্রাকৃতিক তন্তু, আচ্ছা ওটা বললাম। তন্তু কোথার থেকে পাওয়া যায়? তন্তু পাওয়া যায় দেখো, তুলা গাছ থেকে পাওয়া যায়, পাট গাছ থেকে পাওয়া যায়, শন গাছ থেকে পাওয়া যায়, নারকেলের ছোবড়া থেকে পাওয়া যায়। কাগজ কোথা থেকে পাওয়া যায়? কাগজ পাওয়া যায় গাছ থেকে, বিভিন্ন ধরনের পিরাস গাছ থেকে প্রথম কাগজ পাওয়া গিয়েছিল, জানো তোমরা। গদের আঠা কি এবং এটি কোথা থেকে পাওয়া যায়? গদের আঠা, গদ জিনিসটিকে আগে জানতে হবে। গদ, দেখো, গদ হলো এক ধরনের আঠালো পদার্থ, যা নির্দিষ্ট কিছু গাছের কাণ্ড বা শাখা থেকে প্রাকৃতিক উপায়ে বেরিয়ে আসে। সাধারণত বাবলা, জিয়ল বা নিম গাছের ছাল ফেটে গেলে সেখান থেকে থকথকে আঠালো রস বের হয়, যা বাতাসে শুকিয়ে শক্ত হয়ে যায়। একেই গদ বলা হয়। দেখো, বাতাসে শুকিয়ে গেলে ওই যে আঠাটা বেরিয়ে আসে, নিম গাছ বলো, বাবলা গাছ বলো, সেখান থেকে যে আঠাটা বেরিয়ে আসে, সেই আঠাটা শুকিয়ে গেলে সেটাকেই আমরা কি বলবো? গদ বলবো। এই গদ কি করা হয়? গদের আঠা দিয়ে প্রধানত বইয়ের যে কাগজ যে জোড়া দেওয়া থাকে, দেখবে ওখানে গদের আঠা দেওয়া থাকে। আর কি? বই বাঁধাতে কাজে লাগে। আর কি? রং তৈরিতেও ব্যবহৃত হয় গদ।
আচ্ছা, রবার কিভাবে তৈরি হয়? এইখানে দেখো একটা প্রশ্ন আছে যে রবার এর বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে। দেখো এটা ভালো করে পড়ে রাখবে যে রবারের বিজ্ঞানসম্মত নাম, প্রচুরবার পরীক্ষায় পড়েছে তোমাদের। হ্যাঁ, এর কাণ্ড আড়াআড়ি ভাবে কাটলে সেখান থেকে দুধের মতো সাদা ও ঘন রস বের হয়, যাকে কি বলা হয়? ল্যাটেক্স। এই ল্যাটেক্সের সাথে কি মেশানো হয় না? অ্যাসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড এটা এগুলো এক ধরনের অ্যাসিড। এই অ্যাসিডগুলো মিশালে কি হয় না, যেরকম দুধ হচ্ছে দইয়ের মতো জমে যায়, সেরকম ওই যে রাবার গাছের যে আঠাটা, যে রসটা বেরিয়ে এলো, সেটা যেটা ল্যাটেক্স বলা হলো, ওই ল্যাটেক্সটাও সেরকম জমে যায়। হ্যাঁ, জমে গিয়ে কি হয় না, রাবার তৈরি হয়। আচ্ছা, তাহলে রাবার কি? রাবার হলো গাছের এক ধরনের বজ্র পদার্থ। হ্যাঁ, এটা মনে রাখবে যে প্রশ্ন পড়বে, রবার হলো গাছের ড্যাশ পদার্থ। হ্যাঁ, রেচন পদার্থ বা বজ্র পদার্থ, যা খুশি দিতে পারো। তাহলে প্রশ্ন করতে পারে যে রবার হলো গাছের এক ধরনের ড্যাশ পদার্থ, কি হবে? রেচন পদার্থ বা বজ্র পদার্থ। এরপরে রবারের ব্যবহার কি কি? রবার আমরা কোথায় ব্যবহার করি? আগেকার দিনে গাড়ির টায়ার বা টিউব তৈরিতে ব্যবহার করা হতো। হ্যাঁ, এখন গাড়ির টায়ার টিউব রাবার দিয়েই তৈরি হয়, কিন্তু রাবারটা সেটা প্রাকৃতিক রাবার নয়, কৃত্রিম রাবার দিয়ে তৈরি হয়। প্রাকৃতিক রাবার দিয়ে ইরেজার তৈরি হয়, কৃত্রিম রাবার দিয়ে ইরেজার তৈরি হচ্ছে। তারপরের প্রশ্ন দেখো, রজন কোথায় পাওয়া যায়? রজন তোমরা জানো যে, এবং কি কি কাজে লাগে? দেখো, রজন হচ্ছে মেনলি পাইন, আর দেখো এখানে লেখা আছে কোন কোন গাছ, দেখো এখানে লেখা আছে মূলত পাইন, শাল ও দেবদারু জাতীয় গাছের কাণ্ড থেকে ওই রজনটা নিশ্চিত হয়। রজন কি করা হয় না, কাঠ বা আসবাবপত্র পালিশ করার জন্য বা বার্নিশ করতে রজন লাগে। ঠিক আছে, এবার দেখো এখানে কিছু গাছ থেকে ঔষধ তৈরি হয়, জানো তোমরা? হ্যাঁ, তাহলে গাছের নাম কিছু দেওয়া আছে, কি কি ঔষধ তৈরি হয় সেগুলো দেওয়া আছে। প্রথম সিনকোনা গাছ থেকে কি ঔষধ তৈরি হয়? ঔষধের নাম হচ্ছে কুইনাইন। এই কুইনাইন ঔষধ কোন রোগের কাজে লাগে না, ম্যালেরিয়া রোগের কাজে লাগে। তারপরে দেখো লেখা আছে সর্পগন্ধা উপাদান কি না, রেসারপিন। এ কি করে না, সর্পগন্ধা থেকে তাহলে কোন ঔষধ তৈরি হয়? রেসারপিন। বা যদি প্রশ্ন ঘুরিয়ে পড়ে যে রেসারপিন কোন ঔষধ, কোন হচ্ছে গাছ থেকে তৈরি হয়? সর্পগন্ধা গাছ। হ্যাঁ, তাহলে কোন রোগের কাজে লাগে না, উচ্চ রক্তচাপ কমাতে এবং অনিদ্রা দূর করতে, মানে ঘুম যদি কারণ না পায় তার জন্য এই রেসারপিন নেয়। তারপরে বাসক থেকে নাম, যদি ঔষধের নাম নাও পড়লে মোটামুটি কি কাজে লাগে এটা তোমাকে অবশ্যই পড়ে রাখতে হবে। কি কাজে লাগে? সর্দি, কাশি এবং শ্বাসনালীর সমস্যায় এই বাসক পাতা খুব কাজে লাগে। নিম জানো, চর্মরোগ, চামড়ায় যদি চুলকানি হয় নিম পাতা মাখতে বলে। খোস, পাঁচড়া এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। থানকুনি কি কাজে হয়? থানকুনি আমাশা, পেটের অসুখ এবং স্মৃতিশক্তি বাড়াতে এই থানকুনি লাগে। আচ্ছা, আরো কিছু আছে দেখো, কালো মেঘ হচ্ছে যকৃতের সমস্যা। কৃমি হলে বলে না কালো মেঘ খেতে, তাহলে কৃমি নাশ করতে কালো মেঘ। তুলসী কি না, সাধারণত জ্বর, সর্দি, কাশি এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলসীর মধ্যে আছে। আচ্ছা, এরপরে দেখো, আমরা যখন শ্বাস নিই তখন আমরা বাতাস থেকে কোন গ্যাস নিই বলো? কোন গ্যাস নিই? অক্সিজেন নিই। আগের দিন বলছিলাম অক্সিজেনকে হচ্ছে প্রাণদায়ী গ্যাস বলে। আচ্ছা, শ্বাস যখন ছাড়ি তখন আমরা কোন গ্যাস বর্জন করি? কার্বন ডাই অক্সাইড গ্যাস বর্জন করি। গাছ যখন সূর্যের আলোতে, এইটা একটু ব্যতিক্রম দেখো জিনিসটা কি, আমরা যখন শ্বাস নিই তখন কি নিই হচ্ছে অক্সিজেন নিই, আর যখন শ্বাস ছাড়ি, শ্বাস নেওয়াকে কি বলে? প্রশ্বাস না নিঃশ্বাস বলো? শ্বাস নেওয়াকে বলা হয় প্রশ্বাস, আর শ্বাস ছাড়াকে কি বলা হয়? নিঃশ্বাস। তাহলে আমরা যখন শ্বাস নিই তখন কি নিই? অক্সিজেন। তাহলে প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস শরীরের ভিতরে নিই? অক্সিজেন। আর কোন গ্যাস ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছাড়ি। তাহলে নিঃশ্বাসের সময় কোন গ্যাস ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছাড়ি। গাছ যখন খাবার তৈরি করে, দুটো জিনিস মনে রাখো গাছের বেলা, এক হচ্ছে খাবার তৈরি করা, আর হচ্ছে এমনি রাত্রেবেলা। গাছ কখন খাবার তৈরি করে? দিনের বেলা। হ্যাঁ, তাহলে দিনের বেলা যখন খাবার তৈরি করে সূর্যের আলোর উপস্থিতিতে, তখন কি করে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নেয়। আমরা যে অক্সিজেন নিই ও কিন্তু অক্সিজেন নেয় না, তখন কি নেয়? কার্বন ডাই অক্সাইড নেয়। আর কোন গ্যাস বাতাসে ছাড়ে? অক্সিজেন ছাড়ে। কি বলছি বুঝতে পারলে? যখন গাছ খাবার তৈরি করে তখন কার্বন ডাই অক্সাইড নেয় আর কি করে? অক্সিজেন ছাড়ে। বাকি অন্যান্য সময় বলতে রাত্রেবেলা যখন গাছ খাবার তৈরি করে না তখন কি করে? তখন অক্সিজেন নেয়। আমাদের মতো গাছও তখন অক্সিজেন নেয় আর কি করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ঠিক আছে। আচ্ছা, এইখানটা এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে পরাগ মিলন কাকে বলে? প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন যে পরাগ মিলন কাকে বলে, বা পরাগ যোগ্য করতে পারে। হ্যাঁ, ইংরেজিতে যাকে বলে পলিনেশন। হ্যাঁ, পরাগ মিলন কাকে বলবো? দেখো, একটা ফুলের পরাগধানীতে কি থাকে? পরাগ রেণু থাকে। সেই পরাগ রেণু কোনো বাহক বলতে হতে পারে কোনো মৌমাছি, হতে পারে প্রজাপতি, বা হতে পারে হচ্ছে হতে পারে বাতাসের দ্বারাও হতে পারে, বা একই ফুলের, ওই যে গাছ ছিল সেই গাছের একই ফুলের, বা অন্য গাছের ফুলে, হ্যাঁ একই জাতের ফুলের,
কোনো ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে কি বলবো? পরাগ মিলন বা পরাগযোগ বলা হবে। তাহলে পরাগধানী থেকে পরাগ রেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে সেটাকেই কি বলবো? পরাগ মিলন। তাহলে পরাগ মিলনে কে কে সাহায্য করে? পরাগ মিলনে সাহায্য করে মৌমাছি, প্রজাপতি। হ্যাঁ, আচ্ছা, পরাগ মিলনে সাহায্য করে আমার একটা পাখির নাম, খুব ছোট ছোট দেখতে হয়, মৌটুসি পাখি। মৌটুসি পাখি কি করে? পরাগ মিলনে সাহায্য করে। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন জরুরি কেন? আচ্ছা, নতুন, এটা প্রশ্ন এরকম পড়তে পারে, প্রশ্নটা তোমাদের এরকম পড়তে পারে যে নতুন উদ্ভিদ তৈরির জন্য ড্যাশ খুব জরুরি। কি বললাম বুঝতে পারলে? নতুন উদ্ভিদ তৈরির জন্য ড্যাশ খুব কি জরুরি? কি জরুরি না? পরাগ মিলন খুব জরুরি। তাহলে পরাগ মিলন, এবার যদি প্রশ্ন করে যে পরাগ মিলন জরুরি কেন, তার কারণটা হচ্ছে পরাগ মিলন না হলে ফুলের গর্ভাধান প্রক্রিয়া সম্পন্ন হয় না। হ্যাঁ, মানে ফার্টিলাইজেশন, যেটা ইংরেজিতে বলে ফার্টিলাইজেশন হয় না। আর এই ফার্টিলাইজেশন না হলে ফুল থেকে ফল এবং ফলের ভেতর যে বীজ, হ্যাঁ, সেই বীজ তৈরি হবে না। তাহলে বীজ যদি না তৈরি হয় উদ্ভিদ হচ্ছে বংশ বিস্তার করতে পারবে, নতুন উদ্ভিদ জন্ম হবে। সেই জন্য কি দরকার না? পরাগ মিলন খুবই জরুরি। কি বলছি বুঝতে পারলে? ফলের ভেতরে বীজ তৈরি হতে পারে না, এই বীজ থেকেই পরে নতুন চারাগাছ জন্মায়। আর এই বংশ বিস্তারের জন্যই কি দরকার? পরাগ মিলন খুবই জরুরি। আর এই পরাগ মিলনের জন্যই কি হয় না? ফুলের ফুল বিভিন্ন রঙের হয়, মানে রঙিন হয়। কোনো ফুল দেখবে বেগুনি রঙের, কোনো ফুল দেখবে হলুদ রঙের। কেন হয় রং বেরঙের? কেন হয়? যাতে যেন হচ্ছে পোকামাকড় বা হচ্ছে ওই যে প্রজাপতি, মৌমাছি বা ছোট ছোট যে পাখি, এরা আকর্ষিত হয়ে ওই ফুলের মিষ্টি যে রস বা মধু, যেটাকে আমরা বলে থাকি, ওই মিষ্টি রস, যেটাকে নেকটার বলে, ওই নেকটারটা যাতে সংগ্রহ করতে যায়। কি বলছি বুঝতে পারলে? হ্যাঁ, আর সংগ্রহ করতে গেলেই কি হবে? ওদের গায়ে হচ্ছে ওই পরাগ রেণু লাগবে, পরাগ রেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, ফলে পরাগ মিলন ঘটবে। তাহলে এখানে প্রশ্ন দেখো যে ফুলের সুগন্ধ ও রঙিন হয় কেন? ফুল গন্ধ হয় কেন আর রঙিন হয় কেন? তার কারণ কি? মৌমাছি, প্রজাপতি এবং বিভিন্ন পতঙ্গরা উজ্জ্বল রং দেখে এবং মিষ্টি সুগন্ধ শুকে ফুলের দিকে ছুটে আসে। তারা যখন ফুলের মধু খেতে বসে তখন তাদের গায়ে পরাগ রেণু লেগে যায় এবং পরাগ মিলনে সাহায্য হয়। এই কারণে কি হয় না? ফুলের এত রং হয়, এত গন্ধ হয়। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন যে ফল আর বীজ কিভাবে দূরে দূরে ছড়িয়ে পড়ে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা 3 নম্বরের জন্য পড়ে পরীক্ষায়। হ্যাঁ, ফল আর বীজ কিভাবে দূরে দূরে ছড়িয়ে পড়ে। দেখো এর 1-2টো পয়েন্ট আমি বলে দিচ্ছি কি কি হতে পারে। 1 নম্বর পয়েন্ট হতে পারে, ধরো কোনো পাখি ফল মুখে নিয়ে উড়ে যাচ্ছে, উড়ে যেতে যেতে সেই ফলটা তার মুখ থেকে পড়ে গেল, তাহলে কি হলো? সেখান থেকে চারাগাছ ফলটা নষ্ট হয়ে সেখান থেকে বীজ হলো, বীজ মাটিতে লেগে সেখান থেকে কি হলো না? চারাগাছ সৃষ্টি হলো। এটা 1 নম্বর পয়েন্ট হতে পারে। 2 নম্বর পয়েন্ট কি হতে পারে না? বাদুড় বা কিছু পাখি আছে যারা হচ্ছে পুরো ফল যখন খায় বীজ সহই খেয়ে নেয়। তাহলে বীজ সহ খেয়ে নিলে বীজটা হজম হয় না, ফলটা হজম হয়ে যাবে। ওই যখন মল ত্যাগ করে তখন সেই মলে কি হয় না? বীজটা বেরিয়ে যায়, ওই বীজ থেকে যখন নতুন চারাগাছ জন্ম হয়। আর কি, ধরো কুকুর বা শেয়াল যখন বনে যায়, বনের ভেতরে যখন ঢোকে, বনের ভেতর থেকে থাকে চোর কাটা বলে একটা জিনিস, ছোট 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 কাটা, ভাইরাসের মতো দেখতে হয় অনেকটা, এইরকম দেখতে হয়। দেখো এরকম দেখতে হয়, ঠিক এরকম দিয়ে কাটা 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 অসংখ্য কাটা 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 কাটা, ঠিক আছে? এটাকেই বলা হয় চোর কাটা। এই চোর কাটা কি করে? চোর কাটা কি হয় না? এর গায়ে আটকে যায়। কার গায়ে না? হচ্ছে শিয়াল বা কুকুর বা আমরাও যদি যাই, আমাদের সোয়েটার বা চাদর যদি পরে যাই, হ্যাঁ, তাদের দেখবে আটকে যায়। তাহলে আটকে গেলে কি হবে? এবার আমরা বাইরে এসে কি করি? ওটাকে ছাড়িয়ে ফেলে দিই। ওই যে ছাড়িয়ে ফেলে দিলাম, ওখান থেকে নতুন চারাগাছ জন্মে গেল। হ্যাঁ, বা ধরো পানকৌড়ি যখন পুকুরে যে পদ্ম ফুল, শালুক ফুল থাকে, তাদের হচ্ছে এতে সাহায্য করে, বীজ ছড়িয়ে দিতে সাহায্য করে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এগুলো, এটা লং কোশ্চেন, ঠিক আছে? যদি তোমাদের অসুবিধা হয় এগুলো লিখতে, তাহলে আমাকে বলবে, আমি তাহলে এগুলো তোমাকে লিখে আবার আমি আলোচনা করে দেবো। ফল সুস্বাদু হয় কেন? ফল হলো গাছের বীজের ধারক। ফল কি? গাছের বীজের ধারক। গাছ চায় তার বীজগুলো যেন দূরে কোথাও গিয়ে পড়ে এবং সেখানে নতুন চারা জন্মায়। ফল মিষ্টি ও সুস্বাদু হলে পশু পাখি বা মানুষ সেই ফল খায় এবং খাওয়ার পর বীজগুলোকে ফেলে দেয়, হ্যাঁ, দূরে কোথাও ফেলে দেয়। আর এভাবেই প্রাণীদের মাধ্যমে বীজের বংশ বিস্তার ঘটে। এটাও তাহলে একটা বীজের বংশ বিস্তারের মাধ্যম, যেটা যে ফল আর বীজ কিভাবে দূরে দূরে ছড়িয়ে পড়ে সেটার মাধ্যমে, এটাও একটা। আচ্ছা, এরপরে জিনিস একটা আসছে, মিথজীবিতা কাকে বলে? মিথজীবিতা জিনিসটা কি? মিথজীবিতা জিনিসটা কি? এই একটা প্রাণী আর একটা প্রাণী, দুটো প্রাণী দুজনের সাহায্য করে যখন বেঁচে থাকবে সেটাকেই বলবো মিথজীবিতা। মিথজীবিতা তাহলে কি? যখন দুটি ভিন্ন প্রজাতির জীব একে অপরের উপর নির্ভর করে পরস্পরের সাহায্য করে বেঁচে থাকে, তখন সেই জীবনযাপন প্রণালীকে কি বলবো? মিথজীবিতা। হ্যাঁ, ইংরেজি বলে সিম্বায়োসিস, ঠিক আছে? আচ্ছা, মিথজীবিতার উদাহরণের পরে আসছি একটু পরে। জমিতে কোন পানা চাষ করলে আর সার দিতে লাগে না? হ্যাঁ, সার দিতে হয় না। কোন পানা না? অ্যাজোলাপানা। অ্যাজোলাপানা কি না? অ্যাজোলাপানা হচ্ছে হালকা নীলাভ সবুজ শৈবাল। অ্যাজোলাপানা আসলে কি? নীলাভ সবুজ শৈবাল। এর মূলে
অ্যানাবিনা নামক এক প্রকার হচ্ছে এই যে নীল সবুজ শৈবাল বাস করে। এ কি করে না, এই শৈবাল বাতাস, দেখো আমরা আমাদের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কম, আমরা জানি যে বাতাসে 78% প্রায় নাইট্রোজেন আছে। তাহলে যদি ওই বাতাসের নাইট্রোজেনটা মাটিতে সংবন্ধ করতে পারি, তাহলে সেখান থেকে গাছ সার পেয়ে যেতে পারে বা নাইট্রোজেনটা পেয়ে যেতে পারে। নাইট্রোজেন পেলে কি হবে, গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তাহলে এই যে অ্যানাবিনা বলে যে নীলাভ সবুজ শৈবাল বললাম, ও কি করে না বাতাস থেকে নাইট্রোজেনটা মাটিতে সংবন্ধ করতে পারে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে জমিতে কোন পানা চাষ করলে সার দিতে হয় না, কোন পানা অ্যাজোলা, আর কেন সার দিতে হয় না। অ্যাজোলার মধ্যে কি থাকে, অ্যানাবিনা থাকে। আর অ্যানাবিনা কি করে, অ্যানাবিনা হচ্ছে নীল সবুজ শৈবাল, এ কি করে না বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে দিতে পারে। দেখা গেল কাছে শৈবাল সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে জমা করতে পারে। আচ্ছা, মিথ্যাজীবী সম্পর্ক এগুলো তোমরা পড়েছো, গোবক আর গরুর মধ্যে সম্পর্ক, সাগর কুসুম ও সন্ন্যাসী কাকড়ার মধ্যে সম্পর্ক। গোবক গরুর মধ্যে সম্পর্ক তো জানো, যে যখন গরু হচ্ছে মাঠে ঘাস খেতে যায়, তার গায়ে দেখবে এক ধরনের পোকা হয়, যেটাকে আমরা এঁটুলি বলে থাকি, ছোট ছোট পোকা হয়। হ্যাঁ, ওই পোকাগুলোকে কি করে না গোবক খেয়ে ফেলে। তাহলে গরুরও উপকার হলো, এটা মিথ্যাজীবিতা না পরজীবিতা আগে আমাকে বলো দেখি। দেখো, গরুরও কি হলো না, এটুলিগুলো মরলো, এটুলিগুলো কি করে গরুর রক্ত খায়। হ্যাঁ, তাহলে এটুলিগুলো যদি মরে গেল তাহলে গরুর উপকার হলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে গোবক, গোবক কি করলো, খাবার পেলো, তাহলে দুজনেরই উপকার হলো। সাগর কুসুম ও সন্ন্যাসী কাকড়ার মিথ্যাজীবী সম্পর্ক, এটা পড়ে নিবে। ঠিক আছে, সাগর কুসুম ক্লাউন মাছের মধ্যে মিথ্যাজীবী সম্পর্ক আছে, এটাও পড়বে। হ্যাঁ, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে কিন্তু। পিঁপড়ে ও জাব পোকা, এখান থেকে যে পিঁপড়ে ও জাব পোকা থেকে একটা প্রশ্ন আছে হানিডিউ। হানিডিউ জিনিসটা কি? হানিডিউ জিনিসটা হচ্ছে যখন ধরো হানিডিউ বলতে এই যে জাব পোকা একটা গাছের শর্করা সমৃদ্ধ রস খায়, এই শর্করা সমৃদ্ধ রস খেয়ে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ মল ত্যাগ করে। যখন সেই বর্জ্য পদার্থ ত্যাগ করলো, সেই ওইটাকেই হানিডিউ বলা হয়। হ্যাঁ, ওইটা হচ্ছে পিঁপড়ের খুব উপাদেয় খাবার। সেই জন্য পিঁপড়ে কি করে, এই জাব পোকাকে লালন পালন করে। লালন পালন করে বলতে এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায়। হ্যাঁ, আর হচ্ছে এটাকে লালন পালন করে আর কি। গরু ও শালিক, এদের মধ্যে ওই সেই গোবক আর গরুর মতোই মিথ্যাজীবী সম্পর্ক একই রকম। আচ্ছা, এখানে বলছে খাদ্য ও খাদক কাকে বলে। খাদ্য কি খাদক কি, খাদ্য কি খাদক কি না, ধরো একটা বাঘ হরিণকে খাচ্ছে, তাহলে বাঘটা কি হবে, বাঘটা হবে খাদক, আর যাকে খাচ্ছে সে হচ্ছে খাদ্য, তাহলে হরিণ হচ্ছে খাদ্য। আবার হরিণ ঘাস খাচ্ছে, তাহলে হরিণ হবে কি, হরিণ হবে খাদক, আর ঘাস হয়ে যাবে কি, খাদ্য। হ্যাঁ, তাহলে একটা প্রাণী খাদ্য, আবার ওই কিছু একটা প্রাণী খাদক এখন এলো, কিছুক্ষণ পরে আবার ও কি হয়ে গেল, খাদ্য হয়ে গেল, অন্য প্রাণীর খাদ্য হয়ে গেল। পরে জানবে যে খাদ্য শৃঙ্খল বলে একটা চ্যাপ্টার আছে, তখন সেখানে খাদ্য শৃঙ্খল পড়বে, খাদ্য শৃঙ্খল। এখন আপাতত জেনে রাখো, খাদ্য কিনা যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীকে অন্য কোনো প্রাণী আহার হিসেবে গ্রহণ করে শক্তি পায়, তাদের খাদ্য বলে। আর যেসব প্রাণী অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীকে খেয়ে বেঁচে থাকে, তাকে খাদক বলে। যেমন ঘাস ও ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে বলো কে খাদ্য কে খাদক, ঘাসটা হবে খাদ্য আর ঘাস ফড়িংটা হবে খাদক। তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাকে বলে, কি আর বলার দরকার নেই। তৃণভোজী মানে যারা হচ্ছে তৃণ খেয়ে বেঁচে থাকবে, মানে ঘাস লতা পাতা এইসব খেয়ে বেঁচে থাকবে, তাদেরকে তৃণভোজী প্রাণী বলবে। মাংসাশী মানে মাংস খেয়ে যারা বেঁচে থাকবে। তৃণভোজী প্রাণীর উদাহরণ হবে গরু, ছাগল, হরিণ, হাতি এবং খরগোশ। আর মাংসাশী প্রাণীর উদাহরণ কি হবে না বাঘ, সিংহ, নেকড়ে, চিতা এবং বাজ পাখি। আচ্ছা, এরপরে মিথ্যজীবিতা জানলে এরপরে জানবে কি পরজীবিতা। পরজীবিতা জিনিসটা কি, ধরো আমি আর আমার শরীর আর উকুন, উকুন জিনিসটা ভাবো, উকুন কি করে, আমার উপর নির্ভর হয়ে বেঁচে আছে, আবার আমারই ক্ষতি করতেছে। উকুন থেকে আমি কোনো লাভ পাচ্ছি, কোনো লাভ পাচ্ছি না। উকুন কি করে না আমার শরীর থেকে রক্ত চুষে খায়, তাহলে আমারই উপর বেঁচে আছে, আবার আমারই ক্ষতি করতেছে। তাহলে এটা কি সম্পর্কে, এটা মিথ্যাজীবিতা বলবো? মানে একজনের প্লাস হচ্ছে লাভ হচ্ছে, আরেকজনের মাইনাস হচ্ছে মানে ক্ষতি হচ্ছে, তাহলে এটা আমি কি বলবো, পরজীবিতা। তাহলে দেখো, যখন কোনো একটি জীব অন্য একটি জীবন্ত প্রাণীর উপর বা ভেতরে বসবাস করে এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে, ভেতরেও হতে পারে। এই যে পরজীবিতা জানবে যে অন্তঃপরজীবী হয়, বহিঃপরজীবী হয়। অন্তঃপরজীবী জিনিসটা কি, যারা শরীরের ভেতরে থাকে। বহিঃপরজীবী জিনিসটা কি, যারা শরীরের বাইরে থাকে। হ্যাঁ, তাহলে সেখান থেকে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে, তখন সেই জীবনযাপন প্রণালীকে পরজীবিতা বলে। যার শরীরে পরজীবী বাস করে তাকে বলা হয় পোষক, আর যে বাস করে তাকে বলা হয় পরজীবী। হ্যাঁ, তাহলে কি না, যার শরীরে বাস করে তাকে বলা হয় পোষক, আর যে বাস করে তাকে বলা হয় পরজীবী। এটাও একটু দেখে রাখবে। তাহলে দেখো, এই যে উকুন আমাদের মানুষের মাথার রক্ত খায়, তাহলে উকুন হলো পরজীবী এবং মানুষ হলো পোষক। হ্যাঁ, উকুন পরজীবী আর মানুষ পোষক। আচ্ছা, একটা যদি প্রশ্ন পড়ে এরকম যে একটা উদ্ভিদের নাম বলো যে হচ্ছে পরজীবী, কি হবে উত্তর, স্বর্ণলতা। স্বর্ণলতা কি করে, এটা অন্য গাছের উপর জন্মায় এবং যেই গাছের উপর জন্মায় সেই গাছেরই থেকে রস শুষে নেয়। হ্যাঁ, আচ্ছা, স্বর্ণলতা, এখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে যে স্বর্ণলতার রং কি, সোনালী বা হলুদ, বা কেন হয়, প্রশ্ন এটা করতে পারে যে স্বর্ণলতার রং সোনালী বা হলুদ কেন হয়। কেন না, স্বর্ণলতার রং হলুদ হয় কেন, কারণ দেখো
যে পাতার রং সবুজ হয় কেন আগে আমাকে বলে দেখি। পাতার মধ্যে কি থাকে, একটা রঞ্জক পদার্থ থাকে যার নাম হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল কি করে না সালোক সংশ্লেষের সময় সালোক সংশ্লেষে সাহায্য করে সোজা কথায়। কিন্তু স্বর্ণলতার কি সালোক সংশ্লেষের দরকার? স্বর্ণলতার সালোক সংশ্লেষের দরকার হয় না, তাই জন্য ওর পাতাতে মানে ওর শরীরে ক্লোরোফিল থাকে না। আর ক্লোরোফিল না থাকার জন্য বলছে যে ক্লোরোফিল না থাকায় এবং সূর্যের আলো থেকে সরাসরি শক্তি সংগ্রহ করে নিজের খাবার তৈরি করার প্রয়োজন না হওয়ায় এর রং সোনালী বা হলুদ হয়। ঠিক আছে, এবার এখানে কিছু রোগের নাম আছে, তার জীবাণুর নাম আছে, আর সেগুলো কোথায় বাসা বাঁধে আর কি কি লক্ষণ হয়, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, দেখো বলছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম বা প্লাজমোডিয়াম ভাইরাস বলে, এটা আর্দ্রপ্রাণী ঘটিত রোগ। ঠিক আছে, কোথায় বাসা বাঁধে? মানুষের যকৃতে বাসা বাঁধতে পারে, লোহিত রক্তকণিকায় বাসা বাঁধতে পারে। কি কি লক্ষণ দেখা যায় ম্যালেরিয়া হলে? কি কি লক্ষণ দেখা যাবে? ম্যালেরিয়া হলে কাঁপুনি দিয়ে জ্বর হয়, মাথা ব্যথা হয়, হ্যাঁ, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, এটা হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ। এবারে ফিতাকৃমি। ফিতাকৃমি হচ্ছে কি না টেনিয়া সোলিয়াম। এ কোথায় বাসা করে না মানুষের ক্ষুদ্রান্তে এবং পেশিতে বাস করে। হ্যাঁ, ফিতাকৃমি জানো এটা হচ্ছে পরজীবী কৃমি। আর কৃমি হলে কি হবে? পেট ব্যথা হবে, বদহজম হবে, ওজন কমে যাবে, আর শরীর দুর্বল থাকবে, কারণ ও তো সমাজ সব পুষ্টি খেয়ে নিচ্ছে, তাহলে তোমার মধ্যে তো পুষ্টি থাকছে না, সেই জন্য তোমার শরীর দুর্বল হয়ে যাবে। যক্ষা, দেখো টিবি বা যক্ষার হচ্ছে জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা এক ধরনের কি ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে কি এক ধরনের ব্যাকটেরিয়া। কোথায় বাসা বাঁধতে পারে? দেখো যক্ষা মূলত ফুসফুসে, মেনলি ফুসফুসে বাসা বাঁধতে পারে, তবে হাড় বা অন্যান্য অঙ্গেও বাসা বাঁধতে পারে। কি হতে পারে যক্ষা রোগের লক্ষণ কি না 3 সপ্তাহের বেশি কাশি হবে, কফের সঙ্গে রক্ত পড়বে, রাতে জ্বর হবে, ওজন হ্রাস হবে, হ্যাঁ, আর হচ্ছে খিদামন্দা হবে, এই জিনিসগুলো হয়। আমাশয়। আমাশয় হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা এর জীবাণুর নাম। এটা হচ্ছে আর্দ্রপ্রাণী ঘটিত রোগ, আর এটা কোথায় হয় না অন্ত্রের দ্বারে, মানে পেটেই হয় আর কি। বারবার পাতলা পায়খানা হয়, মলের সাথে শ্লেষ্মা বা রক্ত পড়ে, এবং পেটের মোচড় দিয়ে ব্যথা হয়, পেটে খুব ব্যথা হয়। এটা কি রোগের লক্ষণ? আমাশয় রোগের লক্ষণ। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন, যে অন্যান্য প্রাণীর ওপর মানুষ কিভাবে নির্ভর করে? অন্যান্য প্রাণীর ওপরেও মানুষকে নির্ভর হতে হয়, বিভিন্ন কারণে বিভিন্ন রকম ভাবে নির্ভর করতে হয়। যদি এই প্রশ্নগুলো তোমাদের ডাউট মনে হয়, এগুলো খুব সহজ প্রশ্ন, সহায়িকা টহায়িকাতে বা বইয়েও খুব সুন্দর করে লেখা আছে, সেই জন্য আমি আর এগুলো লিখিনি। ঠিক আছে, তাহলে এই যদি প্রশ্নগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি তাহলে আবার সেকেন্ড টাইম তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে সিল্ক বা রেশম কোথা থেকে পাওয়া যায়। হ্যাঁ, সিল্ক মূলত রেশম পোকার গুটি বা কোকুন থেকে পাওয়া যায়। রেশম চাষকে কি বলে? সেরিকালচার। মনে রাখবে যে রেশম চাষ করার পদ্ধতির নাম কি? সেরিকালচার। মৌমাছি চাষ করা এপিকালচার, মাছ চাষ করাকে বলা হয় পিসিকালচার। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কি যে কড ও হাঙর মাছের যকৃতে কোন ভিটামিন থাকে? কোন ভিটামিন? ভিটামিন এ আর ভিটামিন ডি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কড ও হাঙর মাছের যকৃতে কি থাকে এবং তা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই এ আর ডিটা কেন গুরুত্বপূর্ণ? কি কি ভিটামিন পাওয়া যায় আমি বললাম, ভিটামিন এ আর ভিটামিন ডি। ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ হচ্ছে আমাদের চোখের চোখ। ভিটামিন এ মানে মনে রাখবে প্রথম কথা চোখ, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। যেমন ধরো রাত টানা, বা তুমি পিছনে বসে আছো, পিছন থেকে স্কুলে হচ্ছে অনেক পেছনে বসেছো, সেখান থেকে হচ্ছে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পাচ্ছ না, তাহলে এই যে রোগগুলো, এই রোগগুলো ঠিক করে কে? ভিটামিন এ। ভিটামিন এর যদি অভাব হয় তাহলে এই রোগগুলো আমাদের শরীরে দেখা যায়। হ্যাঁ, আর বলছে এটি আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাত টানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। রাত টানা বলতে রাত্রে তুমি ঠিকঠাক দেখতে পাবে না, দেখতেই পাবে না একদম। ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি এর কাজ হচ্ছে এটি হাড় ও দাঁত। ডি মানে রিকেট। ডির হয় কি রোগ হয়? রিকেট। আর রিকেট কি হয়? তাহলে হাড় আর দাঁতের সঙ্গে সম্পর্ক। হাড় ও দাঁত মজবুত করতে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে রিকেট, আর রিকেট রোগ প্রতিরোধ করে। আচ্ছা, এমন কিছু প্রাণীর নাম বলো যারা পরিবেশ পরিষ্কার রাখে। কি কি প্রাণী হতে পারে? শকুন, কাক, কাককে ঝাড়ুদার পাখি বলে, জানো এখানে লেখাও আছে যে কাককে ঝাড়ুদার পাখি বলে। কাককে আর শূকর, এরা হচ্ছে কি না দূষণ কমায়। আচ্ছা, পরিবহনে সাহায্য করে এমন কয়েকটি প্রাণীর নাম। পরিবহন বলতে এক জায়গা থেকে আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যায়, এমন কয়েকটি প্রাণীর নাম কি হবে? গরু হতে পারে, গরুর গাড়ি হয়, ঘোড়ার গাড়ি হয়, গাধায় করে মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয়, উটে করে হচ্ছে যারা মরুভূমিতে উটে করে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়, মহিষ, হাতি, এগুলোতেও পরিবহন হয়। চাষের কাজে সাহায্য করে এমন কয়েকটি প্রাণীর নাম। গরু, মহিষ, ঘোড়া, উট, আর কেঁচো। কেঁচো হচ্ছে একটা প্রাণী যে চাষের কাজে সাহায্য করে। জানো যে কেঁচো কি করে? মাটিকে আলগা করে দেয়, আর মাটিকে আলগা করে দিলে কি হবে? সেখানে চাষ ভালো হবে। আচ্ছা, আর কি কি আছে প্রাণী? গরু, মহিষ, ঘোড়া, এদেরকে দিয়ে আগেকার দিনে লাঙল টানানো হতো উট দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন আর ওগুলো হয় না, এখন এর বদলে কি আসছে? যে দেখো এখন চাষের কাজে কি ব্যবহার করা? এই
গরু দিয়ে কি আর লাঙল টাঙানো এখন দেখতে পাও তোমরা? তার জায়গায় কি এসছে? ট্রাক্টর আসছে, পাওয়ার টিলার আসছে, হারভেস্টার আসছে। হারভেস্টার যন্ত্রটা কি? হারভেস্টার হচ্ছে ধান কাটা আর ঝাড়া একসঙ্গে হয়ে যাবে, সেই যন্ত্রটাকে বলা হয় হারভেস্টার। ধান কাটা আর ঝাড়া একসঙ্গে হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আছে, দুধকে দইয়ে পরিণত করতে কোন ব্যাকটেরিয়া লাগে? দুধকে দই পরিণত করতে কোন ব্যাকটেরিয়া লাগে? না ল্যাক্টোব্যাসিলাস নামে ব্যাকটেরিয়া লাগে। এবং কেন লাগে? দুধের মধ্যে, বোঝো আগে, দুধের মধ্যে কি থাকে? ল্যাকটোজ বলে এক ধরনের শর্করা থাকে। ওই ল্যাকটোজ শর্করা কি হয় না, ল্যাকটোজ শর্করার মধ্যে যদি আমি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দিয়ে দিই, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করবে? ল্যাকটোজ শর্করাটাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করবে। ল্যাকটোজ শর্করাটাকে কি করবে? ল্যাকটিক অ্যাসিডে পরিণত করবে। আমি আগেও বলছিলাম, যখন রবার তৈরি হয়েছিল তখন বলছিলাম না, হ্যাঁ, যে দুধ যেরকম দইয়ে তৈরি হয় সেরকম রবার হচ্ছে, রবার তো আঠা আঠা মতো থাকে, সেটা জমে শক্ত হয়ে যায়। সেরকম দুধ তো তরল থাকে, কিন্তু দুধ যখন জমে জমে দই হয় তখন থেকে অর্ধ তরল বা একটু তো শক্ত হয় দুধের থেকে। সেই জন্য বলছে যে দুধকে দইয়ে পরিণত করতে, দেখো দুধকে দইয়ে পরিণত করতে তাহলে ওই ল্যাকটোজ শর্করা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হলো। এবার ল্যাকটিক অ্যাসিড কি হবে? জমে গেল, সেখান থেকে দইয়ে পরিণত হলো। দেখো, ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার উপর নির্ভর করতে হয়। এই ব্যাকটেরিয়া দুধের মধ্যে থাকা ল্যাকটোজ নামক শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। এই অ্যাসিড দুধের প্রোটিনকে জমিয়ে দেয়, যার ফলে দুধ ঘন হয়ে দইয়ে পরিণত হয়। আচ্ছা, পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক লাগে? একটা এককোষী ছত্রাক লাগে। আর যদি প্রশ্ন পড়ে যে একটা এককোষী ছত্রাকের নাম লেখো, কোনো পাউরুটি কিছুই বলেনি, এককোষী ছত্রাকের নাম, সেটাও একই উত্তর হবে। কি? যে পাউরুটি তৈরি করতে যে এককোষী ছত্রাক লাগে সেটা হচ্ছে ইস্ট। এবং কেন লাগে? এই ইস্টটা কেন লাগে? দেখো, পাউরুটি তৈরি করতে মেন যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে, জানো যে ময়দা লাগে, হ্যাঁ, বা ময়দার সঙ্গে আটা মেশানো হয়। আর কি লাগে? জল লাগে। ঠিক আছে, এই ময়দা, আটা বা জলের সঙ্গে আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে ইস্ট। ইস্টটা আমি কেন দেবো? ইস্ট কি করে না, ওই যে ময়দা বা আটায় যে শর্করা থাকে, সেই শর্করাটাকে ভেঙে কি করে? অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। অ্যালকোহল, খুব সামান্য পরিমাণে অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড তো গ্যাস, তাহলে গ্যাস কি করবে? ওই যে আটা বা ময়দার যে মাখিয়ে রাখা যে মিশ্রণটাকে, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে। তাহলে যদি ওই আটা বা ময়দার মিশ্রণটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে, তাহলে কি হবে? ফুলিয়ে ফাঁপিয়ে তুললে কি হবে? ওই পাউরুটিটা ফুলে গেল। এবার ওটাকে যখন আমি গরম করবো, তখন গ্যাসটা কি হবে না, বাইরে বেরিয়ে চলে আসবে। কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। সেই জন্য কি হবে না, পাউরুটির গায়ে ফুটো 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 হয়ে যায়, জানো তোমরা। দেখো, এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে, পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক লাগে এবং কেন? না, পাউরুটি তৈরি করতে ইস্ট নামক এককোষী ছত্রাক ব্যবহার করা হয়। ময়দায় তালের সঙ্গে, তাল বলতে যে ময়দার যে গোল, মানে যে জলে মাখিয়ে রাখার পর যেটা হয়, ময়দার তাল বলা হয় ওটাকে। তালের সঙ্গে ইস্ট মেশালে তা ময়দায় থাকা শর্করাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, অ্যালকোহল কিছু মাত্রায় তৈরি করে। এই গ্যাসের বুদবুদগুলো ময়দাকে ফুলিয়ে ফাঁপা ও নরম করে তোলে, যা পাউরুটি তৈরিতে সাহায্য করে। আচ্ছা, এরপরে প্রশ্ন বললাম যে পাউরুটি গায়ে ফুটে ফুটে থাকে কেন, তো বলেই দিলাম কি না, পাউরুটি তৈরির সময় ময়দায় তালের সঙ্গে ইস্ট মেশানো হয়। এই ইস্ট ময়দা শর্করাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। যখন পাউরুটি শেখা হয়, তখন ওই গ্যাস গরম হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন কি হবে না, গ্যাস বেরিয়ে যাওয়ার সময় পাউরুটির গায়ে অসংখ্য ছোট ছোট ফুটো তৈরি হয়, যার ফলে পাউরুটি নরমও হয় আর ফাঁপাও হয় আর ফুটো ফুটো থাকে। পাউরুটি তৈরিতে কি কি লাগে বললাম? ময়দা লাগে, ইস্ট লাগে, আছে একটু মিষ্টি করার জন্য চিনি দিতে হয়, নুন দিতে হয়, জল দিতে হয়, তেল বা মাখনও লাগে পাউরুটি তৈরিতে। কয়েকটি ব্যাকটেরিয়ার নাম বলো যার থেকে ঔষধ তৈরি হয়। কয়েকটা ব্যাকটেরিয়ার নাম কি কি হবে? স্ট্রেপ্টোমাইসিস। স্ট্রেপ্টোমাইসিস থেকে কি ঔষধ তৈরি হয়? স্ট্রেপ্টোমাইসিস থেকে স্ট্রেপ্টোমাইসিন তৈরি হয়, এরিথ্রোমাইসিন তৈরি হয়, এগুলো হয়। আচ্ছা, নিচে এখানে দেখো, নিচে কোনটি সঠিক? সুতো থেকে কাপড়, না কাপড় থেকে তন্তু, কাপড় থেকে সুতো, না সুতো থেকে তন্তু, তন্তু থেকে কাপড়, কাপড় থেকে সুতো, না সুতো থেকে কাপড়, কাপড় থেকে তন্তু? কোনটা হবে? দেখো, কাপড়, সুতো, তন্তু, এই অপশন বি, এটা ঠিক হবে। ঠিক আছে, এখানে উত্তর দেওয়া আছে, অসুবিধা নেই। অ্যাজোলা এক প্রকার ফার্ন জাতীয় উদ্ভিদ। বলো, অ্যাজোলা, অ্যাজোলা এক প্রকার ফার্ন জাতীয় উদ্ভিদ। অ্যাজোলা পানা ফার্ন জাতীয় উদ্ভিদ? হ্যাঁ, অ্যাজোলা ফার্ন জাতীয় উদ্ভিদ, সত্য। নতুন উদ্ভিদ তৈরির জন্য ড্যাশ খুব জরুরি, আমি বলেছিলাম, ওটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পড়াগুলো খুবই জরুরি। ইস্টের বিজ্ঞানসম্মত নাম দেখে নিবে এগুলো। ঠিক আছে, এই যে নোটসটা আমি পড়ালাম, এই নোটসের মধ্যে থেকে, এর বাইরে থেকে কোশ্চেন আসবে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, আর এই যে লং কোশ্চেন যেগুলো দিয়েছি, এই যে ধরো মানুষ গাছের উপর কীভাবে নির্ভর করে, প্রাণী কীভাবে গাছের উপর নির্ভর করে, এখান থেকে লং কোশ্চেনগুলো পড়ার সম্ভাবনা খুব আছে। হ্যাঁ, খুব সহজ লং কোশ্চেনগুলো। হ্যাঁ, এগুলো বানিয়ে বানিয়ে নিজেও লিখতে পারো, কিন্তু দেখবে বইয়ে বেশ সুন্দর করে, বা সহায়িকা যদি কারোর থাকে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে।